আপনারা জানেন আমাদের সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে। এই জন্য হলো গেরুয়া সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের ফরেন পলিসি থেকে শুরু করে নতুন করে সবকিছু আমাদেরকে সাজাতে হবে। এই গেরুয়া সন্ত্রাসের শিকার মোদি যখন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলেও যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। যারা আমাদের সাথেই ছিল সহযোদ্ধা, তারা জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য যারা আমাদেরকে ভয় দেখায়, তারা জানে না আমাদের জন্য কত মধুর জীবন অপেক্ষা করছে। এবং যেই মধুর জীবনের নিশ্চয়তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রত্যেক দিন আমাকে রিজিক দেন, যিনি পালন করেন, উনিই আমাকে নিশ্চয়তা বিধান করেছেন। পৃথিবীর কেউ আমাকে নিশ্চয়তা বিধান করে নাই। এবং বাংলাদেশে যারা আলেম ওলামা রয়েছে, দীর্ঘদিন ধরে তারা কিন্তু মিডিয়া সন্ত্রাসের শিকার। আপনারা দেখেছিলেন যখন শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের সামনে এমনভাবে বয়ান উৎপাদন করা হয়েছে, ওইখানে একজন লোকও মারা যায় নাই। এখন তারাই বলতেছে 36 জনের হলো তারা প্রমাণ পেয়েছে। সেই সময়কালে তারা এটার নাম দিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড, সন্ত্রাস নাম দিয়েছিল, তাণ্ডব নাম দিয়েছিল তারা। আজকে এখানে একজন সংসদ সদস্য ছিলেন একটু আগে, মুফতি হানজালা সাহেব পার্লামেন্টে যাচ্ছে, ওনাকে বলতেছে কি, এই ধরনের যে মিডিয়া সন্ত্রাস থেকে শুরু করে তারা আমাদেরকে প্রতিনিয়ত যে উৎপাদনের মধ্য দিয়ে তারা যায়, একটা সময়ে তারা আমাদেরকে হত্যাযোগ্য বানিয়ে দেয়। এই জন্য হলো আপনারা যারা আলেম ওলামা আছেন, শুধু আলেম ওলামা না, প্রত্যেকের জায়গা থেকে নতুন করে ভাবতে হবে, মিডিয়া জগতে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। এখন বাংলাদেশে অনেকে বলে যে যা কিছু আমরা বলি এগুলো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আসবে না, আমাদের কাছে বড় মিডিয়া আছে। এটা জানেন তো কি? এটার কানে কোনো গোপন থাকে? এটা দিয়ে মোবাইল জার্নালিজম দিয়ে কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম। এবং যেই কোনো ঘটনা এখন ঘটে, এটা বিদ্যুৎ গতিতে সবার কাছে ছড়িয়ে যায়। এই জন্য যারা মিডিয়া ভাইরা রয়েছেন, আল্লাহর রাস্তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো করেন না, আপনাদের যারা মালিক পক্ষ রয়েছে, যারা জীবন আকাম কুকাম সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি করে টাকা ইনকাম করেছে, এখন তাদের শখ হয়েছে যে বাড়ির সামনে হলো একটা দারোয়ান রাখা, সেই জন্য তারা একটা মিডিয়া এজেন্সি খুলে দেয়। এই যদি হয় মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ, যেটা আমরা সংবিধানের স্বীকৃত বিষয় অনুযায়ী যে ফ্রিডম, প্রেস ফ্রিডম, সেটা তো বাংলাদেশ অনেক তলানিতে আছে। তাহলে সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, এটা আমাদেরকে মন্ত্রী মহোদয় দিক নির্দেশনা দিবেন। আজকে যিনি এখানে এসেছেন, মিডিয়া মন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার, উনি অনেক ভালো লোক। উনি 90-এর সেখান থেকে আমরা ঢাকা শহরে বিভিন্ন আড্ডা হতো, উনি কিন্তু বড় মাপের একজন ফিলোসফার। আবার তা আমরা বলবো যে মিডিয়া সেক্টরটা আপনার হাতে গিয়েছে, আপনি এটা যদি সুন্দর করে গড়ে তোলেন, আমাদেরকেও একটু অ্যাক্সেস দেন, আমাদেরকে জঙ্গি না ভাবেন, আমাদেরকেও বাংলাদেশি হিসাবে ভাবেন, সার্বভৌমত্ব ইসলামের অতন্ত্র প্রহরী হিসাবে ভাবেন, একটু সুযোগ দিলে আমরা বাকিটা ইনশাল্লাহ করে নিতে পারবো। এই জন্য আমরা মনে করি শাপলা নামে একটি চ্যানেল আসা উচিত, যে চ্যানেলের মধ্য দিয়ে আগামীতে যেই কেউ যারা শাপলা কাহিনী ঘটিয়েছিল সেটা আপনার তথ্য অনুসন্ধান করে শাপলাদের পর্দার আড়ালের কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। শেষ কথা যেটা বলবো, হেফাজতে ইসলামের সেই শাপলা যারা এসেছিল, ম্যাসাকার চালানো হয়েছিল, দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছিলেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। কোথায় আছে? এই দাবিগুলো আমরা বাংলাদেশে যতদিন থাকবো ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করবো ইনশাআল্লাহ। আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি।
দোয়া করবেন, ভালোবাসা থাকবে, আপনাদের মধ্যে জায়গা দিবেন, আপনাদের বাসায় দাওয়াত দিবেন, মাদ্রাসায় দাওয়াত দিবেন, আসবো যাব, আপনাদের সাথে ঘুমাবো, থাকবো ইনশাআল্লাহ। তবে গেরুয়া সন্ত্রাস বাংলাদেশে আমরা কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণঅভ্যুত্থান, গুম এবং শাপলার ঘটনা নিয়ে আমরা কিছু টুকটাক রিসার্চ করার, ডকুমেন্টেশন করার কাজ করছি। তো আসলে এই যে 2013-র যে একটা ঘটনা ঘটবে, আসলে এই বিষয়টা আসলে আমি 2009-10 সালেই বুঝতে পেরেছিলাম, যখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে পিএইচডি করছিলাম। তখন দেখতাম যে অনলাইনে ইসলাম বিরোধী অনেক কথাবার্তা হয়, মানে সহ্য করার মতো না। ওই সময়ে আমার যে ভাই, আমার যে ক্লোজ ফ্রেন্ড সার্কেলকে সতর্ক করছি যে বাংলাদেশে একটা মারামারি হবে অনেক বড়। এই যে অনলাইনের কথাগুলো যদি মানুষ জানে, মানুষ সহ্য করতে পারবে না। তারপর আমি 2012 সালের 5ই মে বাংলাদেশে ফেরত আসি। 11 বছর সিঙ্গাপুরে গবেষণা করার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করি। ওই সময় যখন শাপলার ঘটনা ঘটছিল, তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক। তো আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে ব্র্যাক হচ্ছে বাংলাদেশে একটা সবচেয়ে সেকুলার প্রতিষ্ঠান। তাদের মধ্যে যে আবহাওয়া, আমার খুব কষ্ট হতো যে এরা এরকম কেন, যে মুসলিমকে সহ্য করতে পারছে না, বা তাদের মধ্যে যারা সিনিয়র লোক তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। তো এ নিয়ে 5ই যে ঘটনা ঘটলো, তখন তো আমি বললাম ব্র্যাকের, এবং আসলে আমি আজকেই প্রথম বলছি, আমি রাস্তায় বের হয়েছিলাম 5ই মেয়ের যে ঘটনা, আমি সম্ভবত এই পর্যন্ত গিয়েছিলাম, বনশ্রী থেকে রিক্সা দিয়ে সেই ওই কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু আমার বাবা, আমার ভাই ফোন করলো যে গোলাগুলি মারামারি হতে পারে। অনেকে হাতে পায়ে, আব্বা অনেক বুঝাইলো ফোনে যে তুই ফেরত আস। তারপর আমি চিন্তা করলাম যে বড়রা যেহেতু বলেছে, আব্বা বলেছে, তাহলে আমি রিক্সা ব্যাক করে ফেরত আসছি। তারপরে তো দুপুরের পর থেকে তো বিকালের থেকে তো ঘটনা দেখতে থাকলাম। আমার এত কষ্ট হতো শাপলার এই ঘটনার, মানে কয়েক বছর ব্যাপী আমার কান্না চলে আসতো, কিছু প্রকাশ করা যায় না। তো যাই হোক, জুলাই অভ্যুত্থান হলো। জুলাই অভ্যুত্থানের সময় আমাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করা হয়েছিল, কারণ আমি শিক্ষক হিসেবে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরা অনেক ভীতু থাকে, ওই সময় ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলাম। তো আমাকে পুরো 8-10 দিনের মতো ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলাম। তো 5ই আগস্টে যখনই হলো, তারপর ওদিন রাত্রে থেকে আমার গবেষণার কাজ শুরু হয়েছে। তখন মনে হলো যে ফেসিবাদ বিদায় হয়েছে, তাইলে আমাকে ডকুমেন্টেশন করতে হবে, কারণ আমাদের আবেগ, আমাদের যে যত কিছু সব হারায় যাবে, কিন্তু এটা লিখে যেতে হবে। যে সেই হিসাবে জুলাই নিয়ে অনেক কিছু কাজ করেছে, আমাদের জার্নালে পাবলিকেশন হয়েছে। গুম নিয়ে, গুমের যে মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, এটা নিয়ে আমাদের 2টা পেপার আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে ইউরোপিয়ান জার্নালে। তো যেই জিনিসটা হচ্ছে যে এগুলো হলো, কারণ বাংলাদেশের পত্রপত্রিকার খবর তো মানুষ ট্র্যাক করতে পারবে না ওয়ার্ল্ডে, বা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা হবে না এগুলো নিয়ে, কিন্তু জার্নালে পাবলিশ হলে সারা ওয়ার্ল্ডের মানুষ জেনে যাবে। সেই হিসাবে শাপলা চত্বর নিয়েও কাজ শুরু করেছি 5ই আগস্টের পর থেকে। এবং আমাদের যে শাপলার যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, এই ফ্রেমিংয়ে আমরা স্টেট স্পন্সর যে হিউম্যান রাইটস ভায়োলেশন, যত তথ্য পাওয়া যায় সবগুলোকে সন্নিবেশ করে একটা ইউরোপের মানবাধিকার জার্নালে রিভিউতে আছে। আশা করি ওইটা কয়েক মাসের মধ্যে অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমি অবাক হয়ে গেলাম যে আপনি যদি বাংলা ভাষার কিছু সোর্স পাওয়া যায়, কিন্তু ইংরেজি, মানে শাপলা চত্বর নিয়ে যদি আপনি ইংরেজিতে সার্চ করেন, কোনো পক্ষে একটা নিউজও পাবেন না। সব হুজুররাই দায়ী, মৌলবাদী, এবং কিছু থিসিস হয়েছে এবং এরা কাজ করেছে শাহবাগের নিয়ে। অস্ট্রেলিয়া, তারপর আমেরিকা, বিভিন্ন জায়গায়, ইংল্যান্ডে কাজ হয়েছে, কিন্তু তারা দেখা গেল যে নাস্তিকবাদী গ্রুপের, এবং তাদের ন্যারেটিভ টোটালি ডিফারেন্ট। সেই অবস্থা থেকে, এবং মিডিয়ার যে পক্ষপাতপূর্ণ আচরণ, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল, এই 3টা পত্রিকা অনেক বেশি
তারা ডিমোনাইজ করেছে। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করেছি। তো সব কিছু মিলে আসলে যেটা আমার বক্তব্য প্রায় শেষ, যে এই জিনিসটা হচ্ছে যে যে কোনো ঘটনা, যে আমরা যারা ইসলামপন্থী আছেন, যারা মুসলিম, তাদের এই ঘটনার ন্যারেটিভগুলো ডকুমেন্টেশন করতে হবে। আর মনে রাখতে হবে যে বাংলাদেশের জন্ম হয়েছে ইসলামিক আইডেন্টিটির জন্য। এখন ইসলামের আইডেন্টিটিকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা চলছে। যে এর মধ্যে যেটা হচ্ছে, আমাদের যদি এই মুসলিম পরিচয় না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশও থাকবে না। সেই লক্ষ্যে দেখবেন ইদানিং অনেক বছর ধরেই মোস্টলি ডক্টর ইউনূসের সরকারের সময় আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মুসলিম পরিচয়কে বিলীন করে দেয়। সেই জন্য দেখবেন যে সম্প্রতি একটা শ্রম আইন পাশ হয়েছে, ওইখানে শব্দের মারপেজ দিয়ে জেন্ডার আইডেন্টিটি ঢুকাই দিয়েছে। যেমন আপনার অফিসে আমি গেলাম, ফ্রক পরে মেয়েদের ড্রেস পরে ঘুরে বেড়াবো, অফিসে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে মেয়েদের অধিকার ক্ষুণ্ণ হবে না? তাই এই যে শব্দের মারপেজ দিয়ে এই কাজগুলো ঘটছে, এবং সংসদে অনেক ইসলামপন্থী সংসদ ছিলেন, কিন্তু তারা কেউ বুঝতে পারে নাই। তো সেই জন্য আমাদেরকে গবেষণায় অনেক বেশি ফোকাস করতে হবে, এবং এই সেক্টরটা আসলে আমরা অনেক পিছিয়ে আছি। তো আমার জন্য দোয়া করবেন, আর যেন বাংলাদেশের যে আইডেন্টিটি যেটা রক্ষা, এর জন্য যার লেভেলে কাজ করা আসলে আমাদের ইমানি দায়িত্ব। ধন্যবাদ।